সবাইকে স্বাগত। আজকের পর্বে আমরা আজকে ঢাকা বোর্ড 2025 পদার্থবিজ্ঞান এর বহু নির্বাচনী নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে ক সেটের প্রশ্ন। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে এক এটোমিটার কত মিটার? এক এটোমিটার হচ্ছে 10⁻⁻18 মিটার। সঠিক উত্তর হচ্ছে এটা। আমাদের এক এটোমিটার সমান হচ্ছে 10⁻⁻18 মিটার। আর যে 15 আছে পাওয়ার -15 সেটা হচ্ছে 1 ফেমটোমিটার। তাহলে 1 ফেমটোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻15 মিটার। আবার যেটা 10⁻⁻12 আছে এটা হচ্ছে পিকোমিটার। তাহলে 1 পিকোমিটার ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻12 মিটার। আর লাস্টে যেটা আছে সেটা হচ্ছে 1 অ্যামস্ট্রং, এটা হচ্ছে 10⁻⁻10 মিটার। তো আমাদের ক্যালকুলেটরগুলোতে আমাদের ফেমটোমিটার আর পিকোমিটার ব্যবহার করা যায়, কিন্তু এটোমিটারটা ক্যালকুলেটরে দেওয়া থাকে না, সেজন্য এটা একটু শিখে নিতে হবে। 2 নিচের কোনটি স্কেলার রাশি? এখানে হচ্ছে স্কেলার মানে হচ্ছে যে সকল রাশিকে শুধু মান দ্বারা সম্পূর্ণরূপে প্রকাশ করা যায়, অর্থাৎ শুধুমাত্র মান থাকবে, তো সেগুলোকে বলা হয় স্কেলার রাশি। তো অপশন কতে আছে সরণ। তো সরণ হচ্ছে দুইটা বিন্দু এর মধ্যে সর্বনিম্ন যে দূরত্ব সেটাকে বলা হয় সরণ। ধরলাম আমরা এ এবং বি দুইটা বিন্দু, তাহলে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত এইভাবে একটা রাস্তা আছে। তো এখানে এ থেকে বিতে যাওয়ার যে সর্বনিম্ন পথ সেটা হচ্ছে এইভাবে। তো এই যে সর্বনিম্ন পথ, তো এটার একটা দিক আছে, এজন্য সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি। তাহলে এটা হচ্ছে ভেক্টর। তারপরে নিচে দেওয়া আছে হচ্ছে ত্বরণ। ত্বরণ এখানে ত্বরণের মান হচ্ছে বেগ বাই সময়। তো বেগ একটা ভেক্টর রাশি, কারণ বেগ নির্ভর করে এই সরণের উপর, সরণ বাই সময়। যেহেতু সরণ একটা ভেক্টর রাশি, সরণকে সময় দিয়ে ভাগ করলে বেগ পাওয়া যায়, তো এই বেগকে আবার সময় দিয়ে ভাগ করলে পাওয়া যায় ত্বরণ। তো সেই হিসাবে ত্বরণ একটা ভেক্টর রাশি। ভরবেগ, এখানে ভর হচ্ছে স্কেলার, বেগ হচ্ছে ভেক্টর রাশি। তো দুইটা রাশির মধ্যে যদি একটা ভেক্টর রাশি হয় তাহলে সেটার গুণফল হবে ভেক্টর রাশি। চাপ, এখানে চাপ হচ্ছে বল বাই ক্ষেত্রফল। তো এখানে বল হচ্ছে একটি ভেক্টর রাশি আর ক্ষেত্রফল হচ্ছে স্কেলার রাশি। তো এখানে শুধুমাত্র এটা একটু ব্যতিক্রম বাকি অপশনগুলোর সাথে। তো এখানে বল ভেক্টর রাশি হওয়া সত্ত্বেও ভেক্টরের সাথে স্কেলার ভাগফল এটা হওয়ার কথা ছিল ভেক্টর রাশি, কিন্তু চাপ হচ্ছে একটি স্কেলার রাশি। 3 একটি নির্দিষ্ট দৈর্ঘ্যের কোনো পরিবাহীকে যদি ধীরে ধীরে টেনে এর দৈর্ঘ্য দ্বিগুণ করা হয় তাহলে তারটির আপেক্ষিক রোধ হবে পূর্বের কোনটির সমান? তো এখানে এর আপেক্ষিক রোধ, তো আপেক্ষিক রোধকে রো দ্বারা প্রকাশ করা হয়। তো আমরা জানি যে আর ইকুয়াল টু হচ্ছে রো পরিবাহীর দৈর্ঘ্য এল ডিভাইডেড বাই হচ্ছে এ। তাহলে এখন আমাদের এখানে আপেক্ষিক রোধের কথা বলা আছে। এখন আপেক্ষিক রোধ কখনো কিন্তু পরিবর্তন হয় না, কারণ নির্দিষ্ট পরিবাহীর ক্ষেত্রে আমাদের তার চিকন বা মোটা যাই হোক না কেন আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হবে না। যদি এখানে বলা থাকতো যে রোধের মান কি হবে, তাহলে আমাদের রোধের মানটা পরিবর্তন হতো। যেহেতু আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হয় না, সেহেতু উত্তর হবে আগেরটার সমান, খ। তো আমরা যে শক্তি ব্যয় করি তার কতটুকু নবায়নযোগ্য শক্তি? নবায়নযোগ্য শক্তি হচ্ছে সেই শক্তিগুলো যা আমরা পুনরায় ব্যবহার করতে পারি, যেমন সৌরশক্তি, তারপরে হচ্ছে সমুদ্রের ঢেউ, বায়ু শক্তি, এগুলো হচ্ছে নবায়নযোগ্য শক্তি, অর্থাৎ বারবার ব্যবহার করা যায়। তো সেগুলো হচ্ছে মোট শক্তির আমাদের 5/1 তো পাঠ্য বই আছে এটা চতুর্থ অধ্যায়ে যে 5/1 বা 1/5। তাহলে উত্তর হচ্ছে খ। কম্পিউটার ব্যবহারে স্ক্রিনটি চোখ থেকে কত দূরে রাখা স্বাস্থ্যসম্মত? দীর্ঘক্ষণ কম্পিউটার ব্যবহার করলে চোখের সমস্যা হয়, বিশেষ করে ফোকাস দূরত্ব পরিবর্তন হয়ে যায়, ফলে পাওয়ারের গরমিল হয়। সেজন্য আমাদের নিরাপদ দূরত্বে ব্যবহার করতে হবে। সেই দূরত্ব হচ্ছে 50 থেকে 60 সেন্টিমিটার। তো 1 জুল তাপ কত ক্যালোরি সমান? 1 ক্যালোরি সমান হচ্ছে 4.2 জুল। আমরা জানি যে 1 ক্যালোরি হচ্ছে 4.2 জুলের সমান। তো 4.2 জুল হচ্ছে 1 ক্যালোরি। তাহলে আমরা যদি এখন বের করতে চাই যে 1 জুল হচ্ছে 1/4.2 ক্যালোরি, যেহেতু বলছে 1 জুল কত ক্যালোরি সমান, সেটা হচ্ছে ক 0.24
ক্যালোরির সমান হবে। 7 স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করতে গিয়ে প্রধান স্কেলের পাঠ পাওয়া গেল হচ্ছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে এম এর মান। ভার্নিয়ার সমপাতন অর্থাৎ কোন বিন্দুতে বা কত নম্বর দাগে সেটা মিলছে, এটার মান হচ্ছে ভি। যন্ত্রটির ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল টু এত এমএম। এখন দণ্ডটির দৈর্ঘ্য কত। এখন অপশনগুলো যদি খেয়াল করি সবগুলো সেন্টিমিটারে প্রকাশ করা আছে, তো আমাদের ভিসি এটাকে সেন্টিমিটারে প্রকাশ করতে হবে। এই জন্য আমরা 0.1কে 10 দিয়ে ভাগ করলে সেন্টিমিটারে মান পাবো। তাহলে এটার মান হবে 0.01 সেন্টিমিটার। তো দণ্ডের দৈর্ঘ্যের যে সূত্র আছে সেটা হচ্ছে এল ইকুয়াল টু এম প্লাস ভি ইন্টু ভিসি, অর্থাৎ প্রধান স্কেলের পাঠ প্লাস ভার্নিয়ার সমপাতন ইন্টু ভার্নিয়ার ধ্রুবক। এই এম এর মান হচ্ছে 5 প্লাস ভির মান হচ্ছে 7, ভিসি 0.01, তাহলে 5 প্লাস 0.07, তাহলে এটা হচ্ছে 5.07 সেন্টিমিটার প্রকাশ করলে এত সেন্টিমিটার। উত্তর হচ্ছে 7 গ। দুইটি বস্তু এ ও বি পৃথিবী পৃষ্ঠে 3 মিটার ব্যবধানে রাখা আছে। তাহলে এ এবং বি দুইটা বস্তু 3 মিটার ব্যবধানে রাখা আছে। এদের ভরের মান দেওয়া আছে 1 কেজি এবং 500 গ্রাম, মানে 0.5 কেজি। তাহলে ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান দেওয়া আছে এত। চন্দ্রপৃষ্ঠে বি বস্তুটির ওজন নির্ণয় করো। তাহলে ওজন ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এম জি। তাহলে বি বস্তুটি হচ্ছে আমাদের এত গ্রাম বা 0.5 কেজি। আর চন্দ্রপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান হচ্ছে 1.63। এখন এই দুইটা সংখ্যাকে আমরা গুণ করলে উত্তরটা পেয়ে যাব। তাহলে এই দুইটার গুণফল হচ্ছে এটার অর্ধেক 0.815 নিউটন। তাহলে উত্তর হচ্ছে 8 ক। এ এবং বি এর মধ্যে ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। এটা হচ্ছে এ বস্তু, এটা হচ্ছে বি বস্তু, এবং এই দুইটার মধ্যবর্তী দূরত্ব দেওয়া আছে হচ্ছে আমাদের 3 মিটার। তো আমাদের এখন বের করতে হবে যে এদের দুইটার বস্তুর মধ্যে বলের মান কত। তাহলে এফ সমান হচ্ছে জি m1 m2 বাই মধ্যবর্তী দূরত্ব ডি স্কোয়ার। তো এখানে জি এর মান হচ্ছে 6.674 ইন্টু 10 পাওয়ার -11 ইন্টু প্রথম যে বস্তু ভর আছে এটা হচ্ছে m1 1 কেজি ইন্টু এটা হচ্ছে m2 500 গ্রাম। 500 গ্রাম মানে এটাকে 1000 দিয়ে ভাগ করলে 0.5 কেজি হয়। তাহলে 0.5 আর মাঝখানের দূরত্ব হচ্ছে ডি সমান 3 মিটার, তাহলে 3 স্কোয়ার। তো এই মানটি হয় 3.7 ইন্টু 10 পাওয়ার -12, অর্থাৎ -12 এই মানটির সাথে মিলে উত্তর হচ্ছে ঘ। নিচের কোন রাশি জোড়ার একক হচ্ছে অভিন্ন। অভিন্ন মানে হচ্ছে একই, মানে একই রকম হবে। এখন স্মরণের একক হচ্ছে মিটার, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, মন্দনের এককও তাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড, ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার, স্মরণের একক হচ্ছে মিটার, দ্রুতির একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে যে ত্বরণ এবং মন্দনের একক হচ্ছে একই। 10 খ। নিচের কোন সম্পর্কটি সত্য। তো এখানে আমাদের এই যে সূত্র আছে প্রথমটি, সেটা হচ্ছে 6 অধ্যায়ের। তো আলফা বিটা গামা, আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহগ, বিটা ক্ষেত্রফল প্রসারণ সহগ, গামা আয়তন প্রসারণ সহগ। এখন আলফা বাই 1 বিটা বাই 2 সমান হচ্ছে গামা বাই 3, এভাবে আমরা মনে রাখতে পারি। তো এটাকে যদি আমরা প্রত্যেকটাকে 6 দিয়ে গুণ করি তাহলে এই মানটি দাঁড়াবে হচ্ছে 6 আলফা, এটাকে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 3 বিটা, আর এটাকে 6 দিয়ে গুণ করলে হচ্ছে 2 গামা, এর সমান হয়। তো এখানে কিন্তু এটা মিলে নাই, তার মানে এটা হচ্ছে ভুল। তারপরে আমরা জানি কিউ ইকুয়াল টু এম এস ডেল টি, এটাও কিন্তু সঠিক নয়। তারপরে এটা সঠিক, এটা হচ্ছে 7 অধ্যায়ে। তারপরে হচ্ছে গ নম্বর অপশন জিটি স্কোয়ার ইকুয়াল টু 4 পাই স্কোয়ার এল। এখন এইটা আমাদের 7ম অধ্যায়ের। তো এটা দোলনকাল,
টি ইকুয়াল টু 2π√L/g, অর্থাৎ একটা সুতাকে যদি কোনো বস্তুর সাথে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয় তাহলে তার দোলনকালের সূত্র টি সমান 2π√L/g, যেখানে টি হচ্ছে দোলনকাল, এল হচ্ছে সুতার দৈর্ঘ্য আর জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। এখন এটাকে যদি স্কোয়ার করা হয় উভয় পাশে, তাহলে টি স্কোয়ার ইকুয়াল টু 4π² ইন্টু L/g, জিটাকে যদি এটার সাথে গুণ করা হয় তাহলে জি টি স্কোয়ার ইকুয়াল টু 4π²L, এটা হচ্ছে সঠিক। আর এটা হচ্ছে ভুল, কারণ এটা রো হবে এইভাবে, তাহলে আর ইকুয়াল টু হচ্ছে ρL/a, এটা হচ্ছে রোধের সূত্র। তো সেক্ষেত্রে যদি আমরা এই এল এর সাথে এটা গুণ করি তাহলে কিন্তু কোনোভাবে মিলে না, তাহলে আর এ ইকুয়াল টু ρL এইভাবে হয়, তাহলে এটা হচ্ছে ভুল, উত্তর হচ্ছে গ। নিচের কোনটিতে আলোর প্রতি সরণাঙ্কের মান সবচেয়ে বেশি? এটা হচ্ছে ঘ কাজ। প্রতিসরণাঙ্ক হচ্ছে যে কতটুকু আলো আমাদের প্রতিসরণের পর সরে যায় সেটাকে হচ্ছে প্রতিসরণাঙ্ক। এখানে কাচ হচ্ছে সবচেয়ে ঘন মাধ্যম চারটি অপশনের মধ্যে, এজন্য কাচের মধ্যে সবচেয়ে বেশি বেঁকে যাবে, তাই প্রতিসরণাঙ্কের মান সবচেয়ে বেশি। তো শূন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক 1.00 মানে হচ্ছে 1, শূন্য মাধ্যমের সাপেক্ষে অন্য মাধ্যমের প্রতিসরণাঙ্ক ধরা হয়। তো পানি শূন্য মাধ্যমের সাপেক্ষে প্রতিসরণাঙ্ক হচ্ছে 1.33, বায়ু হচ্ছে 1.00029, আর কাচের হচ্ছে 1.52, তাহলে প্রতিসরণাঙ্ক বেশি হচ্ছে কাচের। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ নির্দেশ করে? অনুদৈর্ঘ্য তরঙ্গ যে তরঙ্গ আমাদের মাধ্যমের কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয় তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এখানে শব্দ মাধ্যমে সংকোচন এবং প্রসারণের মাধ্যমে অগ্রসর হয়, সেজন্য এটি হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। পানির তরঙ্গ হচ্ছে এভাবে ঢেউ আকৃতির হয়ে যায়, অর্থাৎ এইখানে আমাদের কম্পনের দিক অর্থাৎ তরঙ্গের প্রবাহিত দিক আর কম্পনের দিকটা হচ্ছে পরস্পর লম্ব, এবং বেতার তরঙ্গ ঠিক এইভাবেই যায়, আলোর তরঙ্গ এইভাবে যায়, এজন্য এই তরঙ্গ হচ্ছে আমাদের অনুপ্রস্থ তরঙ্গ। শুধু শব্দ তরঙ্গ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। চোখের ভিতর আলো প্রবেশ নিয়ন্ত্রণ করে নিচের কোনটি? সেটা হচ্ছে আইরিশ, যে কতটুকু পরিমাণ আলো ভিতরে প্রতিফলিত হবে। নিচের কোন প্রতীকটি NPN ট্রানজিস্টরকে নির্দেশ করে? N হচ্ছে নেগেটিভ, P হচ্ছে পজিটিভ এবং N হচ্ছে নেগেটিভ। তো ট্রানজিস্টরে তিনটি পিন থাকে, সেটা হচ্ছে কালেক্টর, C হচ্ছে কালেক্টর সংগ্রাহক, B হচ্ছে বেইস আর E হচ্ছে ইমিট। এটার উত্তর হচ্ছে ক। তাহলে এখানে কালেক্টর হচ্ছে নেগেটিভ, বেজ হচ্ছে পজিটিভ আর এখানে ইমিট হচ্ছে নেগেটিভ। তরঙ্গ স্থিত দুইটি সমদশা সম্পন্ন কণার সর্বনিম্ন দূরত্ব কত? তো এখানে যদি সমদশা সম্পূর্ণ দুইটা বিন্দু নেই, এইখানে যে বিন্দুটি আছে এবং এখানে যে বিন্দু আছে সেটা হচ্ছে সমদশা সম্পূর্ণ বিন্দু, কারণ এই বিন্দুটির পরবর্তী স্টেপ হচ্ছে এটা নিচের দিকে নামবে এবং এই বিন্দুটিরও ঠিক পরের অবস্থা নিচের দিকে নামবে, এবং এটা হচ্ছে সমদশা সম্পূর্ণ বিন্দু। তো এইখান থেকে এই পর্যন্ত যে দৈর্ঘ্য সেটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য, আর তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। অর্থাৎ দুইটি সমদশা সম্পূর্ণ কণার যে দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব, সেটাকে বলা হয় হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আবার কিন্তু আমরা এইখানে আরেকটা বিন্দু যদি নেই তাহলে এই সি বিন্দুটাও কিন্তু সমদশা বিন্দু, কিন্তু এ থেকে সি কিন্তু সমদশা সম্পূর্ণ হলেও এখানে একটা কথা লেখা আছে সর্বনিম্ন দূরত্ব। তো সর্বনিম্ন দূরত্ব হবে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। সমতল আয়নায় সৃষ্ট বিম্ব, সমতল আয়নার ক্ষেত্রে আমরা জানি যে এখানে বিম্ব হচ্ছে অসদ, অসদ মানে হচ্ছে অবাস্তব,
অবাস্তব, এটা সোজা হয়, খর্বিত হবে না, মানে সমান হবে, এটা ভুল। এটা হচ্ছে লক্ষ্যবস্তু আর প্রতিবিম্ব হচ্ছে সমান হয়, বিবর্তিত, এটা হলো বিবর্ধিত, এটা বিবর্ধিত হবে, কিন্তু বিবর্ধিত হয় না, অর্থাৎ সোজা হয়, সমান হয়। তো উত্তর হচ্ছে শুধুমাত্র ক। নিরাপদ পানির ঘনত্ব হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, তোমার দেহের ঘনত্ব হচ্ছে এত। এখন পানিতে যদি আমরা সাঁতার কাটি তাহলে কত অংশ ভাসবে, এখন কত অংশ ডুববে, ডুবার পরিমাণ হচ্ছে, প্রথমে আমরা বের করব যে ডুবার পরিমাণটা কত পার্সেন্ট। তো উপরে থাকবে হচ্ছে দেহের ঘনত্ব, তো 985, আর নিচে হচ্ছে পানির ঘনত্ব, যেহেতু পানি নিচে থাকবে, ইন্টু 100%। তো এটা হচ্ছে 98.5% পরিমাণ ডুববে। তাহলে ভাষার পরিমাণ হবে 100 থেকে আমাদের এই 98.5%, এটাকে আমরা বাদ দিব, বাদ দিলে আমাদের থাকবে হচ্ছে 1.5%, অর্থাৎ 1.5% পর্যন্ত পরিমাণ এটা ভাসবে। একটি 75 মাইক্রোফ্যারাডের ক্যাপাসিটর 220 ভোল্ট বিভব পার্থক্যে যুক্ত করা হলে তাতে কতটুকু চার্জ সঞ্চিত হবে। তো চার্জের মান হচ্ছে কিউ, এটা হচ্ছে সি ধারকত্ব, আর এটা হচ্ছে ভি। তাহলে আমরা জানি যে কিউ ইকুয়াল টু সি ইন্টু ভি। তাহলে সি এর মান হচ্ছে 75, আর মাইক্রো মানে হচ্ছে 10⁻⁻6 ফ্যারাডে, আর এটা হচ্ছে 220। এখন আমরা যদি গুণ করি তাহলে আমরা মান পাবো 0.0165 কুলম। তো এটাকে যদি সাইন্টিফিকে নিয়ে যাই তাহলে দশমিকটাকে আমরা একের পরে নিয়ে গেলে 2 ঘর ডানে নিতে হবে, 1.65 2 ঘর ডানে নিলে 10 এর পাওয়ার হবে -2। তাহলে অ্যান্সার হচ্ছে 19-এর গ। পেলভিক মাসের উপস্থিতি শনাক্তকরণে নিচের কোন যন্ত্রাংশটি ব্যবহৃত হয়? আল্ট্রাসোনোগ্রাফি। কোনো বস্তুতে চার্জের উপস্থিতি নির্ণয়ের জন্য নিচে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? চার্জের উপস্থিতির জন্য ব্যবহার করা হয় ইলেকট্রোস্কোপ। এটার ভ্যান্ডিগ্রাফের মেশিনের মাধ্যমে স্থির বিদ্যুৎ উৎপাদন করা হয়। ক্যাপাসিটরের মাধ্যমে চার্জ স্টোর করে বা সঞ্চয় করে রাখা যায়। জেনারেটরের মাধ্যমে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়। একটি বাল্বের গায়ে এত ওয়াট এবং এত ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ কত, অর্থাৎ আর এর মান কত বের করতে হবে। তাহলে এটা হচ্ছে পাওয়ার 23 ওয়াট, আর এটা হলো ভোল্টেজ। তাহলে আমরা জানি পি ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর। তো আর এর মান যদি আমাদের বের করতে বলে তাহলে আর ইকুয়াল টু হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই পি। তাহলে ভোল্টেজ হচ্ছে 220 তার স্কোয়ার, আর পাওয়ার হচ্ছে 23। তাহলে আমাদের মান হয় হচ্ছে 2104.34। এখন এই মানটি ক এর সাথে মিলে, উত্তর হচ্ছে ক। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন হচ্ছে 200 ঘন সেন্টিমিটার। সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটার মান দেওয়া আছে। উদ্দীপকে পদার্থটির আয়তন প্রসারণ সহগ পরম তাপমাত্রার বিপরীত। তো আয়তন প্রসারণ সহগ পরম তাপমাত্রার বিপরীত, এটা হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এর সূত্র অনুসারে আমাদের আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা। তো গামা হচ্ছে 1/T, অর্থাৎ পরম তাপমাত্রার হচ্ছে বিপরীত। তাহলে এটা হচ্ছে সঠিক। এটার মান, এটা হচ্ছে আদর্শ গ্যাস ধ্রুবকের মান, আয়তন প্রসারণ সহগের মান নয়, সেটা একটা ভুল। এর এসআই একক হচ্ছে পার কেলভিন, যেহেতু এখানে টি তাপমাত্রা, এই তাপমাত্রা হচ্ছে কেলভিন, তো নিচের কেলভিনকে উপরে আনলে এটা ইনভার্স হয়। তো এর এসআই একক হচ্ছে পার কেলভিন। তাহলে উত্তর সঠিক হচ্ছে গ, একো 3। 25 ডিগ্রি তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার। সার্বজনীন গ্যাস ধ্রুবক 8.314 জুল পার কেজি পার। 25 ডিগ্রি তাপমাত্রায় 2 মোল গ্যাসীয় পদার্থের আয়তন 200 ঘন সেন্টিমিটার। সার্বজনীন গ্যাস ধ্রুবক, এটা হচ্ছে 8.314 জুল পার কেলভিন পার মোল। তাহলে গ্যাসীয় পদার্থের চাপ কত? তো আমাদের চাপের যে এখানে সূত্র হচ্ছে পিভি সমান
এন আর টি। তো এটা হচ্ছে ষষ্ঠ অধ্যায়ের শেষের দিকে উল্লেখ করা আছে। তো আমাদের বের করতে হবে এখানে পি কত। তো এন আর টি ডিভাইডেড বাই হচ্ছে ভি। এখন এন হচ্ছে এখানে 2 মোল, তাহলে 2, তবে এখানে আর এর যে মানটা আছে এটাকে কিন্তু আমাদের এই লিটার অ্যাটম মোল এই এককে কনভার্ট করলে এটা হচ্ছে 0.0821 লিটার অ্যাটম পার মোল পার কেলভিন। এইভাবে করতে হবে, অর্থাৎ এইটা নিতে হবে। এইভাবে নিলে এটা উত্তরের সাথে এগুলো মিলবে না। 0.0821 এটা হচ্ছে আর এর মান। এখন টি, যেহেতু এত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এটা ক্যালভিনে নিলে আমাদের হয় 25 ডিগ্রি সেলসিয়াস। তো 25 তার সাথে 273 আমাদের যোগ করতে হবে ক্যালভিনে প্রকাশ করতে গেলে। তাহলে 892 এত ক্যালভিন, অর্থাৎ 298। আর নিচে ভলিউম, এখানে আয়তন হচ্ছে 200 ঘন সেন্টিমিটার, অর্থাৎ ভি হচ্ছে 200 ঘন সেন্টিমিটার সিএম কিউব। এটাকে আমরা যদি 1000 দিয়ে ভাগ করি তাহলে আমরা লিটারে এককে প্রকাশ হবে 0.2। তাহলে ভি হচ্ছে এখানে লিটার এককে প্রকাশ 0.2। এখন এই সংখ্যাগুলোকে যদি আমরা গুণ করে ভাগ করি তাহলে আমরা মান পাবো হচ্ছে 244.658 অ্যাটমসফিয়ার, বা এটা হচ্ছে 2.44, এটা হচ্ছে 5 যদি আমরা 2 ঘর নেই, তাহলে ইন্টু 10 পাওয়ার 2 অ্যাটম। তাহলে অ্যান্সার হচ্ছে খ। তড়িৎবাহী তারের প্রভাবকে কাজে লাগিয়ে নিচের কোন যন্ত্রটি তৈরি করা হয়? এটা হচ্ছে তড়িৎ মোটর। আর ট্রান্সফরমারে হচ্ছে তড়িৎ আবেশকে কাজে লাগানো হয়। আবেশের মাধ্যমে কাজে লাগানো ট্রান্সফরমার। আর ডায়োড ট্রানজিস্টর, এটা হচ্ছে এইগুলোর সাথে কোনো সামঞ্জস্য নেই। উত্তর হচ্ছে ক।